এদিন মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফরকে ঘিরে সকাল থেকেই ফুরফুরায় আঁটোসাঁটো পুলিশ প্রশাসন। সকাল থেকেই রাস্তায় চলছে টহলদারি, প্রত্যেকটা গাড়িকে চেক করা হচ্ছে, রাস্তার দুপাশ ফাঁকা করে দেওয়া হয়েছে। পুলিশের বাড়তি নজরদারিতে সাধারণ মানুষের সেভাবে না হলেও কিছুটা সমস্যা হচ্ছে। রমজান মাসে মুখ্যমন্ত্রী এদিন আসছেন ফুরফুরায়। ফুরফুরার পীর সাহেবদের সঙ্গে ইফতার করার পাশাপাশি তাদের সাথে ফুরফুরার উন্নয়ন নিয়ে কিছু আলোচনা করবেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। মাটি যখন কেটে দিয়েছিল এদিন হুগলির ফুরফুরা শরীফের মুসাফিরখানায় ইফতার পার্টিতে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন পীর সাহেবদের সঙ্গে মুসাফিরখানায় ইফতার করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ফুরফুরা শরীফে যে পলিটেকনিক কলেজ হবে বা হাসপাতাল হবে তার নামকরণ করা হবে দাদা হুজুর পীর আবু বক্কর সিদ্দিকীর নামে। পাশাপাশি তিনি আরও বলেন যে তিনি যখন পুষ্করে যান বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে যান বা অন্যান্য জায়গায় যান তখন কোনো কথা ওঠে না, কিন্তু কিছু সংবাদ মাধ্যম তার এই ফুরফুরা আশা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা আমার কাছে নতুন কিছু নয়, খারাপ লাগে এটাই। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বক্কর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে। আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার, হ্যাঁ, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে।
এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে? এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। ফুরফুরা শরীফ থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। ফুরফুরা শরীফে পীর সাহেবদের নিজেদের মধ্যেই রয়েছে মতানৈক্য। অনেককেই মানতে চাইছেন না যে তারা ওই বংশেরই কেউ বা তারা পীর সাহেব। এদিন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফের মুসাফিরখানায় ইফতার পার্টিতে যোগ দিলে সেখানে তার সাথে মাত্র মিনিট 10 জন্য দেখা করেই সেখান থেকে বেরিয়ে আসেন তোহা সিদ্দিকী। পরে সাংবাদিকদের তিনি জানান, সেখানে যারা ছিল তারা চিটিংবাজ, তারা পীর বংশের কেউ নয়। মুখ্যমন্ত্রী সবাইকে চেনেন না, জানেন না, কিন্তু তিনি যাদের উপর দায়িত্ব দিয়েছিলেন তারা সেই সমস্ত চিটিংবাজদের সেখানকে পীর সাহেব বলে পরিচয় দিয়েছেন। পাশাপাশি এদিন আবারও স্থানীয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিদ্বেষ না থাকলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি বলে তিনি ক্ষোভ উগরে দেন। কি বললেন তিনি সাংবাদিকদের, শুনে নেব। থাকবো মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কাণ্ডারি হয়ে আছেন, ওনার পাশে আছে। আর যদি মমতা ব্যানার্জির এমএলএ, এমপি, সভাপতি, প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। তেমন কেউ আছে মানে এই সময়? অবশ্যই আছে। হাওড়া জেলায় 2-3টা আছে, আমি নাম বলবো না প্লিজ। 24 পরগনায় আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, বহু জায়গায় আছে। জেলায়, আমার জেলায় আছে, আমার জেলায় আছে। আমার যে স্নেহাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের যে গন্ডগোল হয়েছিল, মারামারি, তার জন্য উনিও দায়ী আছে, উনিও দায়ী হচ্ছে। ফুরফুরায় দুটো লবি তৈরি করে দিয়েছিল। আজকে কি ইফতার সফল হলো? জানতে চাইবো, ফুরফুরা উন্নয়ন পর্ষদ কি স্থায়ী দপ্তর পেয়েছে নাকি এখনো মহকুমা দপ্তরে? এটা কি না, পাইনি, এখন আমরা পাইনি। আমরা এখানে একটা অফিস করার জন্য বারেবার বলেছি, কিন্তু ওই সেনাশিসের কি টান জাঙ্গিপাড়ায় আর কি টান শিয়াখালায় জানি না। আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করব, ওই অফিস যদি করতে হয় পর্যটক কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস, সেটা ফুরফুরা শরীফ হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, কি করতে দেয়নি ফুরফুরাতে আপনার? হ্যাঁ, উনার কলে কৌশলে হয় না বলে আমরা মনে করি। উনি কোথাও আলাদা জায়গায় চাইছে, উনি জাঙ্গিপাড়া চাইছে আর শিয়াখালা চাইছে, জাঙ্গিপাড়া শিয়াখালা। আমি আরেকটা কথা বলি, এটা বিষয়টা হচ্ছে আপনারা অবগত আছেন, সারা ভারতবর্ষের মানুষ অবগত আছে, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি জানার জন্য ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে তানার আজকে ওফাত দিবস। তিনি আজকের দিনে ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। আমার ফুরফুরা শরীফে হযরতে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ দরবার শরীফের সম্মুখে আজকে 3রা চৈত্র বিশেষ একটা অনুষ্ঠান হয়, ওনে ইফতারের মজলিস হয়। পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি তিনি আসলেন, তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম, আমি তিনার জন্য দোয়া চাইলাম, তারা দীর্ঘায়ু কামনা করলাম, এবং বাংলার মানুষের জন্য যাতে কাজ করে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে যাতে উনি লড়ছেন তার জন্য আমি দোয়া চাইলাম, এবং ওনাকে বললাম সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি লড়ছেন, বাংলার মানুষ আপনার পিছনে আছে, এটা থাকবে বলে আমি মনে করি। আপনি কয়েক মিনিট পরে বেরিয়ে চলে এলেন এবং পরে একটা খাম দিয়ে এলেন, কেন? খামে কি ছিল? হ্যাঁ, দারুণ প্রশ্ন করেছেন আপনি, দারুণ প্রশ্ন করেছেন আপনি, তো ভালো জিনিস, সত্যি ওই জন্যই আপনারা রিপোর্টার। আমি ওই খামটা দিয়ে এলাম যে আমাদের ওই জায়গায় মমতা ব্যানার্জির অর্ডার, ফুরফুরা শরীফের আমি যাব, আমার বড় ইচ্ছা ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবদের সঙ্গে আমি ইফতার করব। ওখানে 2-1 জন তারা এর আগে মানে বামফ্রন্টের ক্ষমতা থাকা অবস্থা থেকে এই মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, সমালোচনা করেছে, এবং ওই ফুরফুরা শরীফের পীর সাহেব, বয়স্ক যারা পীর সাহেব,
তাঁরা মানে মমতা ব্যানার্জি তাদের সাথে দেখা করতে যেতেন, যার জন্য তাদের ঘরও অকথ্য ভাষায় মানে খারাপ ভাষা ইউজ করেছে। যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর, ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না গাদায় পিঠ ঘষবে, কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে 2 নম্বরই করা হলো। এই পবিত্র রমজান মাসে 2 নম্বরই করা হলো। আমি চার্টটা দিয়ে এলাম, কতজন গিয়েছিল কতজন যায়নি। ওখানে গিয়েছিল খুব জোরে জোরে 19 থেকে 20 জন ব্যক্তি গিয়েছিলেন, আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পীরজাদা বানানো হয়েছে। ড্যামি পীরজাদা, যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। যারা বয়স্ক বয়স্ক পীরজাদা, পীর ইসমাইল সিদ্দিকী, নাম বলবো একটা করে, নাম বলবো বলেন, পীর ইসমাইল সিদ্দিকী, পীর হোসেন সিদ্দিকী, হ্যাঁ, পীর সত্তার সিদ্দিকী, পীর কি বলে শেখবাতুল্লাহ সিদ্দিকী, পীর আব্দুল্লাহ সিদ্দিকী, মানে একটা নাম বললে 28 জন ঠেকিয়ে দেবো। তারা কেউ ছিল না। কিন্তু অনেক দাঁড়ান, এক মিনিট, তারা ছিল না কারণ তাদের থাকার খুব ইচ্ছা। তারা বাইরে থেকেও মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দোয়া করেছে, তাদের থাকার ইচ্ছা থাকতো। এই কটা 2-3টে ছেলে যারা এককালে মমতা ব্যানার্জির সমালোচনা করত, যাদের দ্বারাই বক্তব্যতে অনেকে কমেন্ট করে আমাদের পবিত্র মা বাবাকে গালাগালি খাইয়েছে, পীর আবু বকর সিদ্দিকীকে গালাগালি খাইয়েছে, এবং যাদের বক্তব্য দ্বারাই কোটি কোটি মানুষ আহত হয়েছে। আর সেই তাদের পাশে গিয়ে এরা ইফতার করতে ঘৃণাবোধ করে ওই জন্য ফিরে এসেছে, ওই জন্য যায়নি। কিন্তু মমতা ব্যানার্জিকে মনের প্রাণে তারা ভালোবাসে, আশীর্বাদ করেছে। আজকে যারা ছিলেন তারা কিন্তু খুশি। তারা বললেন যে তারা মেহরাব সিদ্দিকী থেকে আরম্ভ করে কাসেম সিদ্দিকী, যে আমরা এতদিন মুখ্যমন্ত্রীকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনাসামনি পাইনি, আজকে আমাদের অভাব অভিযোগ জানতে পেরেছি। আগে একজনের মাধ্যমে জানতে পারতাম, সে একজনটা কে তারা ডিরেক্ট না বললেও বোঝা। ব্যাপারটা হচ্ছে গাছে উঠবো না বড় পাখি লোবো, গাছে উঠবো না বড় পাখি লোবো। যাদের কথা বলছেন তাদের বাড়ির ভেতরই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে। যান, ক্যামেরা নিয়ে যান, তাদের বাড়ির ভেতর দেখবেন। কিন্তু এত তাদের বাড়ির ভেতরে উন্নয়ন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির সমালোচনা। এরা আজকে মমতা ব্যানার্জির আছে, কালকে থাকবে না, কালকে থাকবে না। এরা ঘন্টার পর ঘন্টা এরা গিরগিরের মতো রং চেঞ্জ করে বলে আমি জানি। আর কিছু বলার আছে বলুন। আসন ফাঁকা ছিল আজকে কেন? মুখ্যমন্ত্রী আসার পরেও আমরা যেটা দেখলাম অনেকগুলো আসন ফাঁকা ছিল। আসন ফাঁকা ছিল, আপনারা আরো লক্ষ্য করে দেখেছেন। যখন দেখছি আসন ফাঁকা আছে, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, আমি দেখছি, তখন দেখি সাধারণ যারা ব্যক্তিরা দাঁড়িয়ে ছিল তাদের 2-4টে করে লাইন দিয়ে ঢুকাচ্ছে। আমি নিয়ে চোখে দেখেছি। এই অবস্থা হলো কেন? এই অবস্থা হলো এই ফুরফুরা ওই 2-3 জনের জন্য হয়েছে। তারা এই 2-3 জন কারা করলেন? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতারণাটা কারা? এই 2-3 জন কারা? মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করেছে সর্বপ্রথম যদি বলতে হয় জানাকে ওনারা দায়িত্ব দিয়েছিলেন, সেটা তিনি জানেন। জানাতে দায়িত্ব দিয়েছিলেন, তারাই করেছে প্রতারণা। আপনি বিশ্বাস করেন, মানে ওখানে এমন ছেলে আছে, ছেলে দাঁড়িয়েছিল, যে ছেলেটার ভাবমূর্তি বাংলায় মোটেই ভালো নাই, মোটেই ভালো নাই। আপনি ফুরফুরা শরীফে আপনি এখান থেকে একটু যে বলুন ভাই আমি চিটিংবাজদের বাড়ি যাব, সঙ্গে সঙ্গে ওই ছেলেটার দিকে আঙুল তুলে দেখিয়ে দেবে। ভাই আমি চিটিংবাজদের বাড়ি যাব, সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেখিয়ে দেবে। কথা বুঝতেছেন না? আর মমতা ব্যানার্জি তো জানে না। উনাকে বলছে এটা পীর সাহেব, এটা পীরজাদা, এটা পীর সাহেব বলছে, উনি নমস্কার করছেন। কথা বুঝতেছেন না? আর সিট ফাঁকা বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমি নিজে দেখেছি সিট ফাঁকা ছিল, 19 থেকে 20 জন গেছে। তো যখন ফাঁকা আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ, ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে, তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে। ফুরফুরা থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।
প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র মাসের প্রথম সোমবার সন্ন্যাসী মেলা বা গাজন মেলাকে কেন্দ্র করে হুগলির তারকেশ্বরে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে। প্রতি বছরের ন্যায় এবছরও এদিন তারকেশ্বরে লক্ষাধিক ভক্ত আসেন সন্ন্যাস নিয়ে। এই এক মাস তারা শিব গোত্রে থেকে কঠোর সংযমের মধ্যে দিয়ে সন্ন্যাসব্রত পালন করবেন বলে। পুরাণ মতে দক্ষযজ্ঞের পর সতীর দেহ 51 খণ্ডে খণ্ডিত হয়ে 51 পীঠের সৃষ্টি হলে মহাদেব গভীর তপস্যায় বসেন। সেই সময় মহাদেবের তপস্যা ভঙ্গ করার জন্য এবং তারকাসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য শিবভক্তরা সন্ন্যাস নিতে শুরু করে। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এবছরও এই প্রথার বিলম্ব ঘটেনি। পয়লা চৈত্র থেকে আরম্ভ করে এক মাসব্যাপী তারকেশ্বর সহ দেশ এবং রাজ্যের প্রতিটা শৈবক্ষেত্রে বসে এই গাজন মেলা বা সন্ন্যাসী মেলা। এখানে ভক্তরা আসেন তাদের মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে, কেউ বা তাদের মানত পূরণ করতে। এদিন তারকেশ্বর দুধপুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন। এই এক মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিবগোত্রের বাসিন্দা হয়ে কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে জীবনযাপন করেন। ফলে গাজনের প্রথম সোমবারই আনুমানিক প্রায় লক্ষাধিক ভক্তের ভিড়ে তারকেশ্বর ভিড়ে ঠাসা, তিল ধরনের জায়গা নেই। একই সঙ্গে বেড়েছে পুলিশ নজরদারিও। তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা ছাড়াও তারকেশ্বর শহরের প্রায় প্রতিটি মোড়েই পুলিশ মোতায়েন করা হয়েছে ভক্তদের জন্য, যাতে কোনো রকম সমস্যা না হয়। এ বিষয়ে তারকেশ্বর মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা কি বলছেন বা মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা কি বলছেন আমরা শুনব। পাশাপাশি শুনে নেব তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী কি বলছেন। অনেকে এসে নিয়ে থাকে, কেমন দামে বিক্রি করছেন এবছর? আরে গত বছরের তুলনায় এবছর দাম সেই একই দাম রয়েছে। হ্যাঁ, কত করে বিক্রি করছে? 100 টাকা, 50 টাকা, 30 টাকা, 51 টাকা। তো প্রথম সোমবারেই তো এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড়, কেমন আশা করছেন, কেমন বিক্রি বাটা হচ্ছে? না, যা বিক্রি বাটা হয়েছে আগামী 15 2 তারিখ, কালকে 10 পর্যন্ত হয়েছে। আজকে সীমিতভাবে চলছে এখন, মানে বৌনি বাটা হয়েছে, সেরকম বিক্রি বাটা কিছু হয়নি। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি এখানেই। কী নাম? আর আমার নাম শ্রী সত্যধরণ দুইগা। ধন্যবাদ। ভালোই লাগছে, আর এসছি অন্যরকম অনুভূতি, ফিলিংস, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর সেরকম মানে জমজমাটি ব্যাপারটা অন্যরকমের ছিল। অন্যান্য বছরের থেকে এই বছর মানে ফার্স্ট সোমবার একটু বেশি ভিড়। কোথা থেকে আসছেন? আমি হাবড়া থেকে আসছি। হাবড়া থেকে আসছেন? প্রতি বছরই আসেন না এই প্রথমবার? আমি প্রথমবার আসছি। প্রথমবারই আসছেন। কেমন লাগছে? আগেও এসছি, ট্রেনে এসছি। আমি এরকম মানে রবিবার বেরিয়ে হেঁটে এই পর্যন্ত এরকমভাবে আসিনি। আমি ট্রেনে করে এসছি, পুজো দিয়ে আমরা চলে গেছি। প্রতি বছরই তো ওই চৈত্র মাস গাজন মেলা, সন্ন্যাস ব্রত ধারণ, এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাবার টানে সংসারের মঙ্গল কামনার্থে নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে। বাবা তা পূরণ করে তাদের। তাই প্রতি বছর বাবার এই ভক্ত সংখ্যা বাড়ছে, বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে। একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজন মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই বিষয়ে যদি একটু বলেন। চৈত্র মাসে সন্ন্যাস ধর্ম, সন্ন্যাস ব্রত বলে। এটা সন্ন্যাস আলাদা, এটা সন্ন্যাস ব্রত। সন্ন্যাস 1 মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তারকেশ্বরে। এবারে 2রা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে। এরপর ক্রমশ উত্তরোত্তর আপ টু 28 তারিখ পর্যন্ত, 28শে চৈত্র মহাবিশ্ব, সেই দিন পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয়। ব্রত এদের শেষ হয় চড়কের দিন, পয়লা বৈশাখ। আবার এরা ব্রত থেকে আবার তাদের নিজেদের নিত্যনৈমিত্তিক জীবনে ফিরে যায়। কী কারণে এই ব্রত পালন করা হয় যদি একটু বলেন। জাগতিক কামনা বাসনাকে কেন্দ্র করে, পার্থিব সুখ দুঃখ কেন্দ্র করে ভগবানের কাছে তাদের আকুতি জানানোর জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করে। সারা দিনে এরা একবার
ওই দিনপ্রহর মানে অপরাহ্নকালীন সময়ে ফলমূল ভক্ষণ করে, আর রাত্রিকালীন অবস্থায় এরা অভ্যিসান্ন গ্রহণ করে। সারাদিন এভাবেই তারা থাকে। এরপর এদের নিয়ম কঠোর হয় মহাবিশ্বর দিন থেকে। মহাবিশ্বের দিন সারাদিনই উপবাস থেকে ওই বাবার এখান থেকে যখন আদেশ হয় তারপর এরা ওই মহাবিশ্ব করে 3টে চাল দিয়ে এবং বাকি ফল খেয়ে, তারপর পরের দিন ফল ঝাঁপ, তারপরের দিন নীলাবতী নীলের বিয়ে, এইসব সম্পন্ন করে এরা এই ব্রত। আপনার নাম? সন্দীপ চক্রবর্তী, সভাপতি তারকেশ্বর পুরোহিত মণ্ডলী। তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই। বাঁকুড়া, চুঁচুড়া প্রভৃতি বিভিন্ন জায়গায় বিজেপির এই পোস্টার পড়ার পরই তার প্রতিবাদ প্রচারে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে সর্বধর্ম সমন্বয়ের এক মিলন মিছিল বের করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই মিছিলে সকল ধর্মের মানুষ পা মেলান। পরে শিখ, বৌদ্ধ, জৈন বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা কি বলছেন আমরা শুনে নেব। এমনকি এই মিলন মিছিল প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন তাও আমরা শুনব। অপরদিকে চুঁচুড়ার বিধায়কের এই মিছিলের কটাক্ষ করে হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি কি বলছেন তাও শুনব। हमारे बाकी के जो मुस्लिम समाज के, जैन समाज के और हमारे सनातन समाज के जो विचारधारा है वही सिख की विचारधारा भी है। गुरु गोविंद सिंह ने कहा है, हिंदू सिर्फ कोई राष्ट्र नहीं, इमाम साथी मानस पूजा से भी एक ही पहचान। गुरु अर्जन देव जी बोल रहे हैं कि कोई बोले राम राम कोई खुदाए, कोई सेवे गुस्सियाँ कोई भलाए, तारण करम करें कृपा तारण मानस की जात सब एक के पहचान हो। ये एक पिता एक कस्ते मुबारक, ये गुरु ग्रंथ साहिब जी में गुरु अर्जन जी की वाणी है। हम भारतवर्ष के लोग राष्ट्रीय सांप्रदायिक एकता के प्रतीक हैं। यहाँ सभी धर्म का समावेश है। हम सब मिलकर के एक साथ रह करके एक दूसरे के त्यौहार में शामिल होते हैं। इसलिए आज का जो मेन जो आपका जो आज का जो नारा है, उस नारे के मतलब यही है कि हम सब एक साथ मिल करके एक समाज की अच्छी सृष्टि की रचना करना चाहते हैं। इसलिए हम सभी एकत्रित हुए हैं ताकि हम सब मिलकर एक साथ रहें, हम सब भाई भाई हैं। আমি সর্বপ্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার বিনম্রতা নিবেদন করছি। সেই সাথে আজকের যে আমাদের চুঁচুড়ার বিধায়ক, আমাদের সম্মানিত সকলের সুখে দুঃখের সঙ্গে অসিত মজুমদার দাদার প্রতি আমি মৈত্রী জ্ঞাপন করছি। এবং এখানে যে আমাদের যে সকল ধর্মের পুরোহিতগণ উপস্থিত রয়েছে সবার প্রতি আমার ভালোবাসা নিবেদন করছি। যে আজকে এখানে যে সর্বধর্ম সমন্বয় যে র্যালি, তো এটা আসলে আমাদেরকে শিক্ষা দিয়ে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা সবাইকে একসাথে কাঁধে কাঁধে হাত রেখে আমরা একসাথে চলতে পারি। সেই শিক্ষাটা এখানে যে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবার সাথে যে আমরা চলতে পারি, সেটা আজকে আমাদের মমতাদির কথাই আজকে অসিত মজুমদার এখানটা আমাদেরকে প্রকাশ করেছে যে আজকে এখান থেকে সব ধর্মীয় যাজকদেরকে এখানে উপস্থিত করে। সর্বধর্ম সমন্বয়ে আমাদের আজকে মিছিল, আমাদের বিধায়ক অসিত মজুমদারের মাধ্যমে আজকে এই মিছিলটা আয়োজন করা হয়েছে। কিছু লোক আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করে নিজের রুটি শেখছে, ওইসব কিছু নেই। আমরা আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের হুগলিতে, চুঁচুড়োতে, বিধানসভাতে আমাদের অসিত মজুমদার যিনি বিধায়ক আছেন, আমাদেরকে সবাইকে নিয়ে থাকেন। আপনি এখানে দেখতে পারেন জৈন, বুদ্ধ, খ্রিস্ট, শিখ, হিন্দু, মুসলিম সবাই প্রতিনিধি এখানে আছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের অসিত মজুমদার মহাশয়কে। আমাদের পুরো ভারতবর্ষে যেরকম 22খানা ভাষা আছে, আমাদের এই চুঁচুড়া বিধানসভাতে 22খানা ভাষার লোকই আছে। আর সব ধর্মের লোক আমাদের এখানে খুশি খুশি বসবাস করে। আমাদের এখানে ঈদও পালন হয়, আমাদের এখানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ইভেন বুদ্ধ জয়ন্তী থেকে নিয়ে মহাবীর জয়ন্তী পর্যন্ত আমাদের সব ধর্মের এখানে অনুষ্ঠান পালন হয়। আমরা দেখি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিধায়ক অসিত মজুমদার ওখানে পৌঁছন। এই জন্য আজকে আমরা ওনার সাথে এখানে মিছিলে পা হাঁটার জন্য এসেছি। না, পলিটিক্স করি না, তবে সমাজের মধ্যে একতা থাকুক, আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই আমরা চাই। এবার যদি কেউ কিছু লাগাতে চায়
বা কিছু লাগাতে চায়, সেটা আমাদের এই চুঁচুড়া অঞ্চলের মধ্যে আপনি যদি কিছু লাগিয়ে দেন, তার জন্য কোনোদিন আজ পর্যন্ত কোনো সোশ্যাল প্রেশার কোনোদিন বলা হয়নি যে আপনি বলতে পারবেন না বা আপনি লিখতে পারবেন না, সব ফ্রি আছে। আমাদের বিধায়ক আজ পর্যন্ত বলেনি আপনি আমার বিরুদ্ধে লিখতে পারবেন না। উনি বলেছেন ভুল হলে লিখুন, ভালো হলে লিখুন, ভুল হলে আমাকে জানান, ভালো হলেও আমাকে জানান। তৃণমূলের ব্যানারে প্রচারে নামিনি, আমরা সর্বধর্ম সমন্বয় মিছিলে নেমেছি। আর আমাদের বিধায়ক মহাশয় पहले के देश में, पहले के समय में दादा आपको ध्यान होगा राजा होता था, तो आज के डेट में राजा नहीं है, आज के डेट में हमारे विधायक ही हमारे राजा। ব্যানারে গোটা ভারতবর্ষে এখন যে একটা রাজনৈতিক দল সমস্ত ব্যাপারে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই সমস্ত ভেদাভেদ করছে, এই ভেদাভেদ নিয়ে আমরা মানে কোনো মান্যতা দেবো না। আমরা সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব যে আমরা ভাই তার এই প্রমাণ যে আমরা সকলে এক হয়ে আমরা পথে নেমেছি এবং আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ওনার সঙ্গে সবসময় আছি। এবং প্রথমত ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম থেকেই সব দিন তৈরি হয়ে একটা শিশু জন্মালে খ্রিস্টানের বাচ্চা মুসলমানের বাচ্চা আমরা বলি না, একটা শিশু জন্ম। আমার পূর্বসূরি বক্তা একটা কথা বলেছেন যে রক্ত তো সবার লাল, এইখানে একটা তর্ক। সত্যি রক্ত কি লাল? যদি বলি আপনি বলেন নীল, ও বলে হলুদ, এ বলে 5 রকম সাদা হয়ে গেছে, তাহলে রক্তের রঙ কি? তাই তো? তাহলে রক্তটা কেউ শিরাতে দেখছেন কিন্তু নীল দেখা যায়, ওই জন্য ও তর্ক করছে। আর যখন রক্ত তাকে ব্লাড নিচ্ছে বা দিচ্ছে তখন চোখের সামনে টাটকাটা দেখছে। তেমনি এরকম ভগবান আমরা কেউ দেখিনি, সবাই ভোগ করতাম এবং একসঙ্গে ভোগ করবো সবাই, সেটাই হচ্ছে সনাতন ধর্মের রীতি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন তো, সবসময় বলেন, এবং আজকে সেটা সর্বজন ব্যতীত সবার মুখে মুখে চলে, উৎসব সবার, ধর্ম যার যার তার। বাংলা এবং ভারত এটাতেই অভ্যস্ত, সর্বধর্ম সমন্বয়। ভারতবর্ষের সংবিধান রচনা যারা করেছিলেন তারাও এই কথা বলেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই কথারই প্রতীক। যারা বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, তার বিরুদ্ধে এই সম্প্রীতির কর্মসূচি। আমরা মামাটি মানুষের সঙ্গে আছি, সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে আছি। আমাদের মিছিলে আজকে দেখেছেন তো, কোনো ধর্মের মানুষ বাদ ছিল না। বুদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, হিন্দু, মুসলমান সমস্ত ধর্মের মানুষ ছিল। এরাও চায় যে ভারতের সংবিধানকে কেউ যাতে ভুলণ্ঠিত করতে না পারে। এই সংবিধান রচনার জন্যে বহু মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ভারতকে স্বাধীন করেছেন। সেই স্বাধীনতার পর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান রচনা হয়েছে। সেই সংবিধান ভুলণ্ঠিত হোক, এটা আমরা চাই। আমরা চাই না বলেই সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই পদযাত্রা করলাম। আমরা মানুষের সেবক, ধর্মের নিশ্চয়ই যে যার ধর্ম পালন করবে, কিন্তু সবার আগে মানুষ ধর্ম। মানুষ সত্যের ওখানে দেখছেন না, ওই যে হিন্দু ভাই কোন 26-এ তার কথা নাই, কোন 26-এ তার কথা নাই। হ্যাঁ, হিন্দু ভাই কোন 26-এ বিজেপি আসবে তার কোনো ঠিক নাই। এটা ঠিক শোনেন, আমরা বলেছি হিন্দু মুসলিম ভাই, হিন্দু খ্রিস্টান ভাই, হিন্দু বৌদ্ধ ভাই, হিন্দু জৈন ভাই, হিন্দু সর্বধর্মের সমন্বয় ভাই 26-এ দিদিকে চাই। অপব্যাখ্যা করছেন। ব্যানার্জি বলেন, এটা বলতে এই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু ভাই এই ব্যানার লিখছে। এটা পাগল।
পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। দেখুন, ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। এখানে দেখছেন তো, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, সমস্ত শিখ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। এইটাই ভারত। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। বাংলা শুধু নয়, মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। সেই সর্বধর্ম সমন্বয় যাতে বিঘ্নিত না হয় তার জন্যে মানুষের আমরা আশীর্বাদ চাই, মানুষকে সেটাই বোঝাতে চাই। তাই এই যে ব্যানার, এই ব্যানার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যানার। এই ব্যানার ভারতবর্ষের সংবিধানকে জ্বালিয়ে দেওয়ার ব্যানার। আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না, ভারতের মানবতা নষ্ট হতে দেব না। সবার আগে অশোকদা বলছিল রক্তের কোনো জাত হয় না, রক্ত রক্তই। তাই মানুষকে আমরা বোঝাতে চাই, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। এরা এরা মানুষকে বিভ্রান্ত করছে, আমরা মানুষকে বিভ্রান্ত মুক্ত করছি। আসলে চুচুড়ার বিধায়ককে আমি সম্মান জানিয়েই বলছি যে উনি হিন্দুত্ব শব্দটাই জানে না, হিন্দুত্ব শব্দের মানেই উনি জানেন না। হিন্দু হচ্ছে একটা সনাতনী, একটা সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য। হিন্দুকে ধর্মের সাথে মেলালে চলবে না। তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে বসবাসকারী যারা ভারত মাতাকে জয় বলে, যারা ভারতকে আমার দেশ ভাবে, ভারতকে আমার নিজের মাতৃভূমি ভাবে, তারা প্রত্যেকে হিন্দু সনাতনী। আমরা এটা মনে করি। আজকে ভারতীয় জনতা পার্টি এই অর্থেই হিন্দুকে মনে করে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো ধর্মের সম্প্রদায় নয়। আমাদের সংখ্যালঘু মোর্চা আছে, আমাদের সেই সংখ্যালঘু মোর্চায় আমাদের মুসলিম ভাইরা আছে, আমাদের খ্রিস্টান ভাইরা আছে, আমাদের শিখ ভাইরা আছে, জৈন ভাইরা আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যে ধর্মনিরপেক্ষ পার্টি। যারা আজকে ধর্মনিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে, তারা এক একটা ধর্মকে তোয়াজ করে। ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি কোনো ধর্মকে তোয়াজ করে না। আজকে দেখুন দৃষ্টান্ত স্বরূপ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সমস্ত প্রকল্প এনেছেন, একটা আমাকে উদাহরণ দিন যে উদাহরণটা শুধু একটা ধর্মের সম্প্রদায়ের জন্য করেছেন, কোনো হিন্দুর জন্য করেছেন। আজকে এত নীতিন গডকরি এত রাস্তা করছেন, তিনি কিন্তু পরিষ্কার কোনো জায়গায় লেখা আছে যে সেটা হিন্দুর রাস্তা, হিন্দু এই রাস্তা দিয়ে যাবে। এত হসপিটাল হচ্ছে, এত এইমস হচ্ছে, কোথায় লেখা আছে যে সেখানে হিন্দুরা চিকিৎসা পাবে, অন্য কোনো ধর্মাবলম্বী চিকিৎসা পাবে না? সুতরাং এইভাবে ভুল বোঝানো হচ্ছে মানুষকে, মানুষের সাথে নাটক করা হচ্ছে। আর আজকে যারা এইসব নাটকগুলো করছে সেটা মানুষের কাছে ওপেন হয়ে গেছে। আজকে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী বা সংখ্যালঘু যারা আছে তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিক মনে করি, ভারতবর্ষে তাদের নিশ্চয়ই সম্মান আছে। সুতরাং তাদেরকে আমরা শুধু ভোটের জন্য আমরা তাদের ইউজ করি না। আজকে অন্যান্য পার্টি যারা করছে তাদেরকে ভোটের জন্য ইউজ করছে। তাই এইগুলোর ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি এই ভুল ব্যাখ্যার তীব্র প্রতিবাদ করছি এবং হিন্দুত্ব সম্বন্ধে মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, সেটা উনি ভুলে যাচ্ছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাই আমি প্রত্যেকের কাছে আবেদন যে ভারতবর্ষে যারা বসবাস করে তারা প্রত্যেকে হিন্দু হচ্ছে সনাতনী, হিন্দু হচ্ছে ধর্ম। হিন্দুর উপাসনা পদ্ধতির সাথে হিন্দুর কোনো সম্পর্ক নেই। আপনি আজকে গির্জায় যেতে পারেন, আপনি আজকে মসজিদে যেতে পারেন, আপনি আজকে দুর্গা মন্দির যেতে পারেন, কালী মন্দির যেতে পারেন, শিব মন্দির যেতে পারেন। উপাসনা পদ্ধতি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, কিন্তু হিন্দু হচ্ছে সনাতনী, এবং হিন্দুকে যেন অপব্যাখ্যা না করা হয়। হুগলি জেলায় বিগত এক বছরে প্রায় 800-রও বেশি বালিকা নিখোঁজ ও বাল্যবিবাহ নিয়ে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। এদিন চুঁচুড়া সার্কিট হাউসে এ নিয়ে এক বৈঠকে যোগ দেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার, হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট
হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এ বিষয়ে পরে ডাক্তার অর্চনা মজুমদার সাংবাদিকদের জানান, দেখুন, এই জেলায় আমরা ইন দ্য মান্থ অফ জানুয়ারি খবর পেয়েছিলাম যে 100-র উপরেই 18 বছরের তলায় নাবালিকা নিখোঁজ ছিল। মানে ওদের স্কুল ড্রপ আউট বা নানা ধরনের মেয়েগুলো তাদের আর্লি ম্যারেজ, বিলো 18 ম্যারেজ বা তাদের অ্যাফেয়ার হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, এই ঘটনাগুলো অ্যালার্মিং একটা জায়গায় এই জেলায় এসেছিল। সেই জন্য আমরা এদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে যে এই ঘটনা সত্যি কিনা, সত্যতা যাচাই করা, তাদের থানার যে ক্রাইম অন ওমেন বা অ্যাবডাকশন, ট্রাফিকিং এইসব রিপোর্টগুলো চেয়েছিলাম। ওরা আমাকে তখন দেয়নি। তো আমি তখন ঠিক করেছি, বিকজ আমি ওয়েস্ট বেঙ্গলের, আমি সেটাকে একটা ইন্সপেকশন এই উইকটা হোলি উইকে আজকে আমার কাছে ওনারা ডিটা সাবমিট করলেন। ওনারা বললেন যে আমি কয়েকদিন আগে আমাকে পাঠিয়েও দিয়েছেন, কিন্তু আমি এখন হাতে আজকেই পেলাম। 1 নাম্বার এটা। 2 নাম্বার, আমাদের খুব অনেক ফলপ্রসূ আলোচনা একটা খুব ভালো উঠে এলো, যেটা হলো ধরুন এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, এখানে লিগ্যাল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সবাইকে একসাথে কোঅর্ডিনেট করে কাজ করতে বলা হলো। মানে এটা একটা সোশ্যাল ডিজিজ যে একটি মেয়ে তার কেরিয়ার তৈরি হলো না, তার এডুকেশন কমপ্লিট হলো না, তার শরীর ফিজিওলজিক্যালি টোটাল গ্রোথ হলো না, বিয়ের বয়স হলো না, কিন্তু সে মোবাইলের প্রভাবে হোক বা পারিবারিক যে আমাদের রিচুয়াল আছে মেয়েদের 14, 15, 16 বছর 17 বছরে বিয়ে দেওয়া, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মা বাবাই হয়তো কোনো কোনো জায়গায় সোশ্যাল ম্যারেজের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। সেখানে আমাদের কয়েকটা রেকমেন্ডেশন ছিল যে ফ্যামিলি, মানে আমাদের ট্রাইবাল ফ্যামিলি, অশিক্ষিত ফ্যামিলি, আননোয়িংলি বা জেনেও নিজের ঘাট থেকে মেয়েকে স্কুলে পাঠানো 5, 6, 7 বন্ধ করে দিল, যেই 9, 10 উঠলো সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিল। এই আর্লি ম্যারেজ বন্ধ করার জন্য বা 18 বছরের কম বয়সের মা হওয়ার জন্য প্রিভেন্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট, সেটার জন্য আমরা বলেছি যে বাবা মাকে এর মধ্যে ইনভলভ দেখবেন, যে 18-র কম মেয়েদের, তাদের বাবা মারেও 2 বছরের জেল খাটার প্রভিশন আছে। সেইটাকে পুলিশ যেন খুব স্ট্রিক্টলি ফলো করে এবং সেটা মিডিয়াতে দিয়ে সমাজের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় যে 18-র তলায় যদি কোনো বিয়ে দেওয়া হয় বা কোনো মেয়েকে এনকারেজ করা হয়, তাহলে তাদের শুধু মেয়েটির শাস্তি হবে তা নয়, সে হোমে যাবে, তার ক্ষতি হবে তা নয়, তার পরিবারও, মা বাবাও সমানভাবে দায়ী এবং তারাও জেল। এটা একটা জিনিস। সেকেন্ড পার্ট হলো সকলকে কোঅর্ডিনেট করে অ্যাওয়ারনেস বাড়াতে বলা হলো। সেটা হলো যে আপনাদের এই ICDS আশা কর্মী যারা গ্রামে গ্রামে বুথে বুথে কাজ করেন, তারা জানেন কার বাড়িতে কত বছরের ছেলে মেয়ে আছে এবং তাদের মোবাইলের ডেটা তারা যেন সবসময় খেয়াল রাখেন, হোয়াটসঅ্যাপে তার মেয়ের কি আসছে কি যাচ্ছে, এবং প্রথমেই যেন ডায়াগনোসিস করে নেয় যে অপরিচিত অচেনা কোনো জায়গায় মেয়ে যেন বিপথে না যায়, সেটা খেয়াল রাখার জন্য একটা জাগরুকতা, এগুলোর জন্য কাজ করতে বলা হয়েছে। আমি ওনাদের টার্গেট দিয়েছি আগামী 1 বছরের মধ্যে এই মিসিং কেস, যেটা এই হুগলি জেলার প্রায় 800 2024-এ 800-র উপরে, সেটা অর্ধেক করে আনতে। যে আমরা তো একদিনে এটা বন্ধ করতে পারবো না, একটা সামাজিক রোগ, এটাকে অর্ধেক করার টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। থার্ড যে ইনস্ট্রাকশন ওনাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, সেটা হলো আমাদের এডুকেশন, নিউ এডুকেশন পলিসিতে আমরা সোশ্যাল স্টাডিজ বা এসবের মধ্যে আমরা কেন একটি মেয়ে 18 বছরের আগে বিয়ে হওয়া উচিত না, কেন তার ফিজিওলজিক্যাল শারীরিক গঠন নিজের তৈরি হয় না, তার পড়াশুনো শেষ হয় না, তার কেরিয়ার ভবিষ্যৎ তৈরি হয় না, মানসিক ভাবে সে একটা অন্য বাড়িতে গিয়ে নিজের সংসার করে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মতো অবস্থায় যায় না, কিন্তু তাদের বিয়েটা হয়ে যাচ্ছে। এই যে ক্ষতিটা হচ্ছে সেটা সামাজিক ক্ষতি, এবং সমাজকে এর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের স্কুল সিলেবাসের মধ্যে এটা এনে নেওয়া যায় কিনা, কোনো একটা চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া যেটা পরীক্ষায় থাকবে, তাহলে বোধহয় অ্যাওয়ারনেস আরো ভালো কাজ করবে। এই ধরনের নানান আলোচনা হলো। তো আমার মনে হয় যে ইট উইল ওয়ার্ক। এটাও বেশি ছিল। এছাড়া আমাদের ধরুন আমরা ট্রাফিকিং, এখানে যেটা হয় সেটা আর্লি পালিয়ে যায়, স্কুল ড্রপ আউট, পড়াশোনা বন্ধ হলো, ট্রাইবাল বিয়ে দিয়ে দিল, চলে গেল। কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানে ট্রাফিকিং হয়, মেয়েগুলো পাওয়া যায় না, মিসিং হয়ে যায় বা অন্য জায়গায় বিক্রি হয়ে যায়, বা পুলিশ পুরোটা উদ্ধার করতে পারে না, 20-25% মেয়েদের পাই না, খোঁজে পেলে না।
সেইগুলো আরো আরো ভয়ানক, সেগুলোর উপরেও আমরা কাজ করছি। আর এছাড়াও ধরুন কাশিয়াং, কালিম্পং ওইদিকেও এইসব ঘটনা ঘটে, যা পুলিশ ক্রাইম অন ওমেন যে ডেটা আমাদের কাছে আসে তার উপরে আমরা কাজ করি। সামাজিক ভাবে মেয়েদের উপরে এই কম বয়সে বিবাহ এবং 18-র কমে মা হওয়া, এই জিনিসটাকে আমরা যদি বন্ধ করতে না পারি, আমরা একটা সুস্থ মানে শক্তিশালী সমাজ আমরা তৈরি করতে পারবো না। জেলায় 2024-এ 800-র উপরে মিসিং কেস, মিসিং মানে চলে গেছে, তার মধ্যে কিছু রিকভারি হয়েছে, কিছু রিকভারি হয়নি, 20% 25% রিকভারি হয়নি, বাকি গুলো রিকভারি হয়েছে। এটা আজকের নয়, এটা বরাবর চলে আসছে, গত 2 বছর বেড়েছে এবং বাড়ার জন্য আমরা উদ্বিগ্ন। আমরা চাইছি এটাকে অ্যাওয়ারনেস করে হোক, পুলিশের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার, লিগাল সকলের সিনক্রোনাইজেশন করে হোক, বাচ্চাকে তার মোবাইল মনিটর করে হোক, ফ্যামিলিতে পরিবারে 18 বছরের তলায় কেন বিয়ে দেওয়া উচিত না সেই শিখিয়ে হোক, অ্যাওয়ারনেস হোক, যে কোনো ভাবে আমাদের এই ঘটনাটাকে কমাতে হবে। আজকাল মোবাইলের দেখুন মোবাইলের অপব্যবহার একটা ঘটনা, ইন্টারনেটের যথেচ্ছ, এবং সেটাকে আমরা ট্র্যাক করি না। বাচ্চাকে মোবাইল দিয়ে ছেড়ে দিই, কিন্তু বাচ্চা কি করছে মোবাইলে সেটা দেখা কিন্তু বাবা মার দায়িত্ব। সেই কাজটা বাবা মাকে যথেষ্ট রূপে করা হচ্ছে না, সমাজ থেকে বা প্রশাসন থেকে, পুলিশ থেকে সেটার অ্যাওয়ারনেসও হচ্ছে না, স্কুল সিলেবাসের মধ্যে ঢোকানো নেই। বাচ্চাদের মানে হাতে যন্ত্র দিয়ে আপনি যদি তাকে ট্র্যাক না করেন, ভুল তো হবেই, ভুল হচ্ছে, কিন্তু সমাজ এগিয়ে চলেছে, পৃথিবী এগিয়ে চলেছে। আমরা তো আর আটকে থাকতে পারি না যে বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না, নিশ্চয়ই দেওয়া যাবে, কিন্তু তাকে শেখাতে হবে যে তুমি 18 বছরের আগে বিয়ে করলে তোমারই ক্ষতি, এই জিনিসটা আনতে হবে।